আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পাশাপাশি আপনারা আমাদের আরেকটি ফেসবুক থেকে দেখছেন ওপেন ভিউ টিভি। এটি আমাদের এটা কোনো ফেক আইডি না। এই ৩ টির বাইরে যত আইডি বা ইউটিউব চ্যানেল আছে সবগুলো ফেক। দর্শক, গুরুত্বপূর্ণ খবর, আমেরিকা এবার পণ করেছে ইরানকে ধ্বংস করে ফেলবে। ক্যান্সার হাসপাতালকে টার্গেট করে অ্যাটাক। বিদ্যুৎ, পানি, গ্যাস এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে। ১ সপ্তাহের মধ্যে ইরান আমেরিকার কথা না শুনলে পুরো ইরানকে নিশ্চিহ্ন করে ফেলবে। পাল্টা ইরান কি জবাব দিয়েছে? আমেরিকার হামলা সঙ্গে পাল্টা জবাব আবার ইরানের শুরু হয়ে গেছে এবং সেই হামলায় কি ক্ষতি হয়েছে আমেরিকার সেটাও খবর থাকবে। অন্যদিকে আহ ইসরায়েলের দালাল বলে লিওনেল মেসিকে যেভাবে গণমাধ্যম বা সাইবার বুলিং করা হচ্ছে তার কতটুকু সত্য সেই বিষয়ে আমরা কিঞ্চিৎ আলাপ করবো। এটা নিয়ে না হয় ডিটেল আলোচনা পরে করব। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো এবং ইরান প্রসঙ্গে। সর্বশেষ তথ্যে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ারি দিয়েছে তারা পুরো ইরানকে নিশ্চিহ্ন করে ফেলবে এবং ইরানের যত গুরুত্বপূর্ণ অবকাঠামো আছে এগুলো ধ্বংস করে ফেলবে এবং এই কাজে আমেরিকাকে পূর্ণ সমর্থন দিয়েছে ইসরায়েল এবং ২ পক্ষের মধ্যে বেশ আলাপচারিতা এবং কর্মকৌশল নিয়ে আলোচনা চলছে। সর্বশেষ তথ্যে ব্রেকিং সংবাদে যে বিষয়টি জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে, ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে গালফ কান্ট্রিতে থাকা প্রত্যেকটি বেসামরিক স্থাপনা ইরানের বৈধ লক্ষ্য হবে এবং এই অঞ্চলের সমস্ত অবকাঠামো গালফ কান্ট্রির সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেবে ইরান। অর্থাৎ ইরান যদি আমেরিকা যদি ইরানের মধ্যে বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়, বেসামরিক বলতে কি বোঝেন? মানুষের বাড়িঘর, হাসপাতাল, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, গ্যাস যে জিনিসগুলো বেসামরিক প্রতিষ্ঠান। যেটাকে আমরা সামরিক বলি না। অর্থাৎ সামরিক বাহিনীর সাথে খেলা করবে যুদ্ধে, তাই তো? কিন্তু যেগুলো সামরিক বাহিনীর আওতার বাইরে একটা জনগোষ্ঠীর উন্নয়নে বা মানবিক প্রতিষ্ঠান বা সেবা প্রতিষ্ঠান বা কল্যাণকামী প্রতিষ্ঠান, হাসপাতালের কাজ কি? চিকিৎসা দেয়া, এটা বেসামরিক। স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, তেল, গ্যাস প্রত্যেকটি বেসামরিক। তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইরানের এই অবকাঠামো সব ধ্বংস করে ফেলবেন যদি কয়েকদিনের সময় দিয়েছেন যদি ইরান আমেরিকার কথা না শোনে। তো তার জবাবে ইরান বলছে যদি আমেরিকা বা কোনো শত্রু ইরানের বেসামরিক অবকাঠামো বা টার্গেটে হামলা করে তাহলে আঞ্চলিক ইরানের আশপাশে যতগুলো আরব দেশ আছে বা যেখানে মার্কিন ঘাঁটি আছে যে দেশগুলো বা মার্কিন ঘাঁটি যে দেশগুলো থেকে ব্যবহার করা হয় এর একটাও এর একটাও ঘাঁটি অবশিষ্ট থাকবে না, সবগুলো গুঁড়িয়ে দেবে ইরান। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রের বেসামরিক বেশ কিছু প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানাকে টার্গেট করে মিসাইল লঞ্চ মানে মিসাইল বসিয়ে রেখেছে। জাস্ট সুইচ টেপার অপেক্ষায় আছে। অর্থাৎ একযোগে ইরান, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান যতগুলো আরব দেশ আছে প্রত্যেকটাকে টার্গেট করে মিসাইল রেডি করে রেখেছে। আমেরিকার আক্রমণের সঙ্গে ইরান পাল্টা জবাব শুরু করবে। ২য় নম্বর যে খবরটিতে বলা হয়েছে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের ওপর আরেক দফা বৃহৎ আকারে হামলা চালিয়েছে। তারা কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহারে ব্যাপক মিসাইল অ্যাটাক চালিয়েছে, ড্রোন অ্যাটাক চালিয়েছে। এটা আমেরিকা নিজে দাবি করে বলছে এবং মার্কিন সামরিক বাহিনী আরো বলছে যে তারা হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হরমুজ প্রণালীতে একটি ইরানের জাহাজকে, আবারও বলছি হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে যাওয়া তেলের ট্যাঙ্কারকে
আক্রমণ করে ধ্বংস করেছে বা অচল করে দিয়েছে। এটি আমেরিকা দাবি করছে। আর ইরান দাবি করছে তারা কুয়েত, বাহরাইন ও জর্দানে মার্কিন সম্পদ লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। একটা বিষয় বুঝতে পারছেন যে আমেরিকা যখন হিলফায়ার মাধ্যমে ইরানের তেলের ট্যাঙ্কারকে টার্গেট করেছে, সঙ্গে সঙ্গে ইরান আমেরিকার লক্ষ্যবস্তুতে বাহরাইন, জর্দান, কুয়েত এই ৩ টি দেশকে টার্গেট করে ব্যাপক মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে। তো তারা কুয়েত, বাহরাইন ও জর্দানে মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেখানে মোটামুটি ভালো পরিমাণ ক্ষয়ক্ষতির খবর দিচ্ছে ইরানের গণমাধ্যমগুলো। দর্শক, গরম ঠান্ডার কারণে গলা বসে যায় মাঝে মাঝে। তো এই পরিস্থিতির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আসছে, সেটি হলো ইরানের রাষ্ট্রীয় যে গণমাধ্যমগুলো তারা বলছে যে মানে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, অবকাঠামো ধ্বংস করুন, এই অঞ্চলে যা কিছু অবকাঠামো অবশিষ্ট থাকবে তা আমরা ধ্বংস করে দেব। মানে তার কথাটা হলো, আপনি ইরানের অবকাঠামো ধ্বংস করবেন, তাহলে এই অঞ্চলে বাকি যে অবকাঠামোগুলো থাকবে সেগুলো আমরা ধ্বংস করে দেব। নিশ্চিন্তে থাকেন মিস্টার ট্রাম্প, আপনাকে এই ব্যাপারে এতটুকু টেনশন করতে দেব না, আমরা সুযোগও দেব না। তিনি আরো সতর্ক করে বলেন যে তেহরান কোনো অবস্থাতে যুক্তরাষ্ট্রকে একটি বিদেশি ও বহি আঞ্চলিক রাষ্ট্র হিসেবে হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করতে দেবে না। এই ইরানের খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের যিনি মুখপাত্র স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইরান কখনো হরমুজ প্রণালীতে আমেরিকার উপস্থিতি মানবে না, থাকতে দেবে না এবং কোনো প্রকার হস্তক্ষেপ তারা করতে দেবে না। যে হাত দিয়ে হস্তক্ষেপ করবে সে হাত কেটে নেবে ইরান। এটি ইরানের একটি রেড লাইন। তারা বলছে এটি ইরানের রেড লাইন। জুলফিকারি বলছেন, তিনি বলেন ইরানের জবাব সমান আঘাত নয়, বরং এটি আরো বড় আঘাত হবে। আমেরিকা যে আক্রমণটা করবে এটা সমান সমান ইরান আক্রমণ করবে না, ইরান তার চেয়ে বড় আঘাত আমেরিকাকে করবে এবং যে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা হবে আগের চেয়ে আরো বেশি গুরুতর এবং ব্যাপক ধ্বংসাত্মক। রিসেন্ট ইরান যে আক্রমণগুলো করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করে, এগুলো পূর্বের চেয়ে আরো ভয়াবহ হচ্ছে এবং ইরানে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, গালফ কান্ট্রিতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে ব্যাপক ক্ষতির মধ্যে পড়ছে। প্রচুর সেনা মারা যাচ্ছে, তাদের সামরিক অস্ত্র ধ্বংস হচ্ছে, ইভেন তাদের রাডার সিস্টেম ধ্বংস হচ্ছে। আজকেও তারা নতুন করে রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে এবং সিরাম রাডার সিস্টেমের ধ্বংসের ছবি ইরান ইতিমধ্যে প্রকাশ করেছে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন ঘোষণা ইরানের পক্ষ থেকে এসছে। সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এই ব্যাপারে পাকিস্তান আবারও ২ দেশকে দায়িত্বশীল হওয়ার দাবি জানিয়েছে যে আপনারা দায়িত্বশীল হওয়ার চেষ্টা করেন, আপনারা যেটা করছেন এই অঞ্চলে ক্ষতির চেয়ে মানে ভালো কিছু হচ্ছে না। ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে তারা আজকে আরো বড় আক্রমণ করতে যাচ্ছে দখলদার দেশটির ভেতরে। দখলদার ওই একটা এই একটা। ইরানের সামরিক বাহিনী আরো বলছে যে অপারেশন লাইটনিং নামে পরিচিত তাদের প্রতিশোধমূলক অভিযানের ১০ম পর্বের অংশ হিসেবে তারা কুয়েত ও বাহরাইনের মার্কিন রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহার রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি এবং জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে হামলা চালিয়েছে। অন্য একটি বর্ণনায় বা বিবরণীতে তারা বলছে যে ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে সুপার হক রাডার সিস্টেম এবং প্যাট্রিয়ট স্থাপনা সহ মার্কিন যোগাযোগ ও রাডার অবকাঠামোতে লক্ষ্যগ্রস্ত করেছে। অর্থাৎ যে ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে সুপার হক রাডার সিস্টেম এবং প্যাট্রিয়ট স্থাপনা সহ মার্কিন যোগাযোগ ও রাডার অবকাঠামোকে লক্ষ্য করেছে তারা এবং অ্যাটাক করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুয়েতে হামলার দায় স্বীকার করে
জানায় তারা আলী আল সালেম বিমান ঘাঁটিতে একটি সিরএম আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন কর্মীদের সমাবেশ এলাকাকে লক্ষ্যগ্রস্ত করেছে, যেখানে আমেরিকার সেনারা উপস্থিত ছিলেন। একসাথে অনেকে যুদ্ধের পরিকল্পনা বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেখানে অ্যাটাক করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান যে লড়াইটি হচ্ছে, সেখানে আমেরিকাকে ঢুকতে দিচ্ছে না কোনোভাবে ইরান, এবং যেখানে আমেরিকা ঢোকার চেষ্টা করছে সেই জায়গাগুলোকে টার্গেট করে ইরান ব্যাপক বা ম্যাসিভ আকারে অ্যাটাক চালাচ্ছে। এবং আরেকটি খবর পাওয়া গেছে, ইরানের একটি ক্যান্সার হাসপাতালে টার্গেট করে আমেরিকা অ্যাটাক করেছে। এটা কোনো সভ্যতা বা মানবিকতার অংশ কিনা আমি জানি না। ক্যান্সার হাসপাতালে প্রায় ২ থেকে ২৫০ রোগী ছিল। সেই রোগীগুলোকে এখন সরিয়ে নেওয়া হচ্ছে। তারা হাসপাতালগুলোকে টার্গেট করছে। এটা আমি বলব যে একটা নির্লজ্জ সিদ্ধান্ত তাদের। এটা ওদের পরাজয়ের স্মারক। কারণ এরকম ঘটনা এ অঞ্চলকে আমি মনে করি আরো বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এটা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না। ট্রাম্পকে তার যুদ্ধকালীন ক্যাবিনেট ইরানে আরো বড় আক্রমণের অনুমোদন দিয়েছে, এমন তথ্য আসছে। এখন ইরান বলছে যে তারা কোনোভাবে আমেরিকাকে ছাড় দিবে না। আমেরিকা যা কিছুই করুক। আর আমেরিকা বলছে ইরানকে তারা সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে তারা যদি আপোস না করে পুরো ইরানকে মুছে ফেলবে। এখন ইরানকে ধ্বংসের কি পরিকল্পনা ট্রাম্পের আছে, এটা আমরা কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে বুঝতে পারবো। দর্শক, আসছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটিতে। প্রতিদিনই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বা কিছু মাল্টিমিডিয়াতে যেখান থেকে ভিউর দরকার হয়, সেই মাল্টিমিডিয়াগুলোতে প্রচার করছে লিওনেল মেসি, পাকিস্তান কি বলে আর্জেন্টিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় যাকে বলা হয়, তারা ইহুদিদের দালাল বা ইহুদিদের চর বা ইহুদিদের পক্ষ অবলম্বন করছে। আমি দুটো সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বুঝাই। বিগত ১৫ বছরে বাংলাদেশ ছিল ভারতের একটি অঙ্গরাজ্য। আমি কি মিথ্যা বললাম? বাংলাদেশের সকল সিদ্ধান্ত নিত ভারত। বাংলাদেশে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে কিনা, কোনো ফাইটার জেট কিনবে কিনা, সামরিক বাহিনী কি সিদ্ধান্ত নেবে, কোন কাজ বাংলাদেশ করতে পারবে, কোনো সিদ্ধান্ত শেখ হাসিনা নিত না, নিত নরেন্দ্র মোদী। এবং বাংলাদেশ ভারতের ব্যাপারে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে। প্রতিটি কাজ বাংলাদেশ ভারতের ইশারায় করেছে। এখন আপনি বলেন, এবং হাসিনা যে সিদ্ধান্তগুলো নিয়েছে ভারতের পক্ষে, হিন্দুদের পক্ষে বা মুসলিম বিরোধী, প্রতিটি সিদ্ধান্ত কি বাংলাদেশের জনগণের ছিল নাকি বাংলাদেশ সরকারের ছিল? সরকারের ছিল। যে কারণে বাংলাদেশ সরকারকে এই দেশের জনগণ তাড়িয়ে দেশ ছাড়া করেছে, তাই তো? ইসরায়েলের সাথে আর্জেন্টিনার প্রেসিডেন্টের একটা সখ্যতা বা ঘনিষ্ঠতা আছে, কারণ রাষ্ট্রীয় বড় বড় জায়গায় বড় বড় পদে বসা ব্যক্তিরা বরাবরই বড় বড় রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে, কারণ কেউ দুর্নীতি করে বা কেউ ক্ষমতা দীর্ঘায়ু করতে চায়। এটার সাথে তার জনগণের কোনো সম্পৃক্ততা নেই। মেসিরা ইসরায়েলে একটা খেলার প্রীতি ম্যাচ ছিল, আমার মনে আছে, আমি এটা নিয়ে রিপোর্টও করেছিলাম। যেহেতু আমি সাংবাদিকতা করি, এটা নিয়ে আমার জানাশোনা। আমি ইউটিউবার না ভাই, একজন প্রকৃত অর্থে গণমাধ্যম কর্মী। আমি মানুষের কাছে ভিউ বিজনেস করি না, এটা বুঝবেন। দীর্ঘ প্রায় কত বলবো ২ যুগের উপরে আমি সাংবাদিকতা করি, ২ যুগ। তো বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে আমি নিউজ এডিটর ছিলাম, শুধু রিপোর্টার না, সিনিয়র রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট, তারপর নিউজ এডিটর, মানে একটা টেলিভিশনের সর্বোচ্চ পদ যেটাকে বলে, সেই পদে আমি কাজ করে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশনগুলোতে। কোনো মিথ্যে তথ্য দিতে এখানে বসি না, তাহলে ডেলি ৪টা ৫টা করে সংবাদ দিতে পারতাম। কখনো একটা, কখনো ২টা দিই। কোনো বাড়তি খবর দিতে চাই না আপনাদেরকে, যেটা সত্য সেটা বলতে চাই। তো যখন আর্জেন্টিনা ভার্সেস ইসরায়েলের প্রীতি ম্যাচটি হবে, তখন ইসরায়েল ফিলিস্তিনের উপর জুলুম করছিল, তো সবসময় করে। ফিলিস্তিন বা গাজার জনগণ মেসিদের কাছে আবেদন করেছিল যে আমাদেরকে ওরা হত্যা করছে, আমাদেরকে নৃশংসভাবে মারছে, প্রতিবাদ হিসেবে তোমরা এই ম্যাচটি খেলো না মেসি, আমরা তোমাকে ভালোবাসি। আর্জেন্টিনার সরকার চেয়েছিল ম্যাচটা খেলুক আর্জেন্টিনা, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে মেসিদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ইসরায়েলে খেলবে না, কোনোভাবেই তারা সেখানে খেলবে না, কারণ তারা শিশুদের হত্যা করছে। এবং সেই পৃথিবীব্যাপী আলোচিত ম্যাচটি আর হয়নি। ইসরায়েল তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেছে, আমেরিকা পর্যন্ত ফোন করেছিল কাকে, আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে, সর্বোচ্চ যিনি ক্ষমতায় বসে আছেন তাকে। মেসিরা রাজি হয়নি, সেই ম্যাচটি খেলেনি। তারপর ফিলিস্তিনের পক্ষ থেকে
তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে। আপনি জানেন যখন এই যুদ্ধ চলছে, কালকে রাত জেগে ফিলিস্তিনের যুবকরা খেলা দেখছিল আর্জেন্টিনা এবং তারা মেসির জার্সি পরে খেলা দেখেছে। আপনি আমাকে বলতেছেন দালাল, কিন্তু ফিলিস্তিনে মেসিদের ভক্ত সর্বাধিক বেশি। কেন? বলেন আপনি। এই ফিলিস্তিনের যুবকরা মেসিকে ভালোবাসে। আপনি বাংলাদেশ থেকে বসে ফিলিস্তিনের ভালোবাসা দেখাচ্ছি। যারা লড়াই করছে দখলদারদের বিরুদ্ধে, তারা তো মেসিকে ভালোবাসে। আপনারা হয়তো গণমাধ্যমে বা আরবের বিভিন্ন খবরে দেখেছেন। নাম্বার 2, সাম্প্রতিক সময় খেলার মাঠে, যেহেতু খেলাটি হচ্ছে আমেরিকা বা কানাডাতে কয়েকটি দেশে মিলে, সেখানে কোনো এক দর্শক ইসরায়েলের পতাকা হাতে উড়িয়েছে। তার গায়ে আর্জেন্টিনার জার্সি। ইনি কি আর্জেন্টিনার জার্সি পরছেন বলে ইনি কি কি বলে আর্জেন্টিনার লোক? এখন ধরেন বাংলাদেশে ব্রাজিলের এক জার্সি পরে একজন গরু চুরি করছে। তাহলে আপনি কি বলবেন যে ব্রাজিল মানে গরু চোর? এটা কি কোনো সভ্য মানুষের কথা? যে মিশরের কথা বলছেন আপনি, যে মিশরের পক্ষে গেছেন কারণ মিশর ফিলিস্তিনের পক্ষে, জানেন মিশরের সম্পর্কে? সাম্প্রতিক যুদ্ধে গত কয়েক বছর ধরে যে ইসরায়েল গাজার উপর অ্যাটাক করেছিল, কয়েক লক্ষ ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু সহ মারা গেছে। কেন মারা গেছে জানেন? ফিলিস্তিন বা গাজার একদম প্রতিবেশী দেশটির নাম হলো মিশর। একটা বর্ডার আছে, নাম রাফা ক্রসিং। জানেন আপনারা, যারা আমার চ্যানেল দেখছেন তারা জানেন। প্রতিদিন আমি এই খবরগুলো দিতাম। তার মানে আমার এই জিনিসগুলো অনেক বেশি জানা, কারণ প্রতিদিন আমি আপডেট দিতাম তখন আপনাদের। তুরস্ক বারবার বলছিল এরদোয়ান, আব্দুল ফাত্তাহ আল সিসিকে, রাফাটা খুলে দাও, মানুষগুলো বাঁচাও। খোলে নাই, কারণ আমেরিকা ইসরায়েল অনুমতি দেয়নি। ওরা কখনো একদিক থেকে তাড়ায়, ইসরায়েল বোম্বিং করে, ওরা একদিকে আসে, মানে গাজার উত্তরে মারে, দক্ষিণে আসে, দক্ষিণে মারে, উত্তরে যায়। এভাবে ওরা ছুটতো, মানুষগুলোকে মারতো, তাড়িয়ে তাড়িয়ে মারতো ওই দখলদারদের যুদ্ধ বিমানগুলো। কিন্তু রাফা খুলে দেয়নি মিশর। অজস্র মানুষকে এই রাফাতে এসে মেরে গেছে ওরা। একটা মিশরীয় সেনা সামনে এসে দাঁড়ায় নাই। আচ্ছা আমাকে বলেন, যে মুসলমান নিজেকে মুসলমান বলে, সেই মুসলমানদের বিপদে পাশে দাঁড়ায়নি। আপনি কোন আর্জেন্টিনার একটা খ্রিস্টান খেলোয়াড়কে মুসলমান হিসেবে দাবি করতে চান কেন? তাদের কাছ থেকে আর কি আশা করতে চান বলেন আমাকে? মেসি ইসরায়েলে এসছে, মেসি ফিলিস্তিনেও গেছে, মাহমুদ আব্বাসের সাথে দেখা করেছে। ম্যারাডোনা তার জীবদ্দশায় ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং ফিলিস্তিনের জন্য আওয়াজ তুলেছেন। পৃথিবীর সব গণমাধ্যম চেক করেন, আমি বানিয়ে বলছি না। আমি আজকে আপনাকে বানিয়ে বলবো, কালকে এই কথাগুলো টেলিভিশন আসবে না। আমি তো নর্মাল একটা ইউটিউবার না রে ভাই, আমার কথাগুলো বিভিন্ন টেলিভিশন পত্রিকায় কোড হচ্ছে, হয় না? আমি যে আপনাদেরকে আন্তর্জাতিক খবরগুলো দেই, এখানে শেষ। এই খবরগুলো এখান থেকে নোট করে অনেক সাংবাদিকরা টেলিভিশনে সংবাদ প্রচার করে, আমাকে ফোন করে, ভাই আর কি আপডেট আছে? কারণ আমি যে তথ্যগুলো সংগ্রহ করতে পারি আমার বিভিন্ন সোর্স থেকে, এটা হয়তো অনেকে পারে না। অনেকেই রয়টার্স, এপি, বিবিসি, সিএন থেকে কপি করে নিউজ দেখলো, তো পশ্চিমা দুনিয়ার খবর। আমি ওদের গণমাধ্যম কপি করি না, কারণ আমরা দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। আমি বাইরে কাজ করেছি, দীর্ঘদিন লন্ডনে ছিলাম। আমাদের টিম আছে আল জাজিরার সাথে, আনাদুলু এজেন্সির সাথে, আল মায়াদিনের সাথে, ইরানের ফার্স্ট টিভি বা ইরানের রেডিও তেহরান, বিভিন্ন রকম যে গণমাধ্যমগুলো আছে তাদের সাথে আমাদের টিম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। প্রতি মুহূর্তে আমাদের আপডেট শেয়ারিং হয় আরবের অনেক সাংবাদিকদের সাথে, যেটা হয়তো অনেকের সোর্স নেই, আমি বলি না কারো নাই, অনেকের হয়তো নাই। আমাদের এই সংবাদগুলো কিন্তু অনেকে নোট করে টেলিভিশনে সংবাদ দেয়। তার মানে আপনি আমাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। আমি আপনাকে মিথ্যা খবর দিব না যতক্ষণ না আমার কাছে কোনো কনফার্ম তথ্য না আসে। যেই ম্যারাডোনা সারা জীবন আর্জেন্টিনার পক্ষে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আজকে দেখেন ব্রাজিল ভক্তরা, ব্রাজিলের সমর্থিত সাংবাদিকরা কি রকম তথ্য দেয়। বলবেন আপনি তো আর্জেন্টিনা সমর্থন করেন। এই কারণে তো করি। এক, তারা ভালো খেলে। দুই, তাদের অবস্থানটা, মেসিদের অবস্থানটা ফিলিস্তিনের পক্ষে। তার দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোন পক্ষে আমার দেখার বিষয় না। কারণ এই দেশের শেখ হাসিনাও তো ভারতের পক্ষে ছিল। আমরা কি ভারতের পক্ষে ছিলাম? হাসিনার দোষ কি আমাদের ঘাড়ে দিলে হবে? এটা বোধহয় ঠিক না। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই মেসি ফিলিস্তিনে গেছে ইউনিসেফের পক্ষ থেকে শিশুদের পক্ষে, এবং এই মেসি গাজা শিশুদের জন্য অর্থায়নও করেছে। এগুলো জানা থাকলে ভালো, না জানা থাকলে গোয়ার্তমি করবেন না। ওই মাঠে কে একটা ইসরায়েলের পতাকা ঝুলিয়েছে তার মানে আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে, এই তথ্যটা ভুল। ইসরায়েলের পক্ষে এই মুহূর্তে আমেরিকা ছাড়া সভ্য পৃথিবীর কেউ নেই, স্পেনও নেই। তারা একে একে সব সরে আসছে। লন্ডনের জনগণ নেই। লন্ডনের কিয়ার স্টারমার থাকতে পারে প্রধানমন্ত্রী, কিন্তু লন্ডনের লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে ইসরায়েলের বিরুদ্ধে, জানেন আপনারা?
এখন কি লন্ডনের বিরুদ্ধে হইচই করবেন? এই লন্ডন তো ইসরায়েলের জন্ম দিয়েছে। ইতিহাসটা তাই জানেন নাকি? এটা বললাম যে আমি খেলাটাকে খেলার মধ্যে রাখতে চাই। তারপরও যেমন ধরেন স্পেনের পক্ষে আমি আছি। কারণ ফাইনাল ম্যাচে স্পেন জিতলে আমার কোনো আফসোস নাই। আমি খুশি। আর্জেন্টিনা হারলেও আমি খুশি। কারণ দুটো আমার প্রিয় দল। কেন স্পেন পছন্দ আমার? গ্রানাডায় বা স্পেন মুসলমানদের হত্যা করছে সেই ইতিহাস মনে করে? না। এই স্পেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে এই স্পেন। এবং ইরানের পক্ষে দাঁড়িয়েছে। আমেরিকা ইসরায়েলকে তার ঘাঁটি ব্যবহার করতে দেয়নি ইরানের বিরুদ্ধে। এটাই হলো আমাদের প্রতিবাদ। মাসুম ভাই যেদিকে যাবে মনে করবেন তার পেছনে একটা উদ্দেশ্য রাখবেই। এটা যদি বিশ্বাস করেন ঠিক আছে। যদি বিশ্বাস না করেন আপনি আপনার মতামত নিয়ে চলতে পারেন। আমি বিশ্বাস করি না মেসিরা বা মেসির মতো ব্যক্তি কখনো ইসরায়েলের দালাল বা ইসরায়েলের পক্ষের হতে পারে। আপনাদেরকে এটা নিয়ে আমি স্পেশালি একেবারে ডকুমেন্ট আকারে ভিডিও দিয়ে একটা ভিডিও করব পরবর্তী ফাইনালের আগে পরে। আজকের গুরুত্বপূর্ণ এটা নয়, আজকের হলো আমেরিকা এবং ইরানের আপডেটগুলো। দর্শক ইনশাআল্লাহ আজকে রাতে আমরা আবারও হাজির হব আরো আপডেট খবর নিয়ে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।